বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত ভিউয়ার্স, এমটি বিল্লাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম। ধারাবাহিকভাবে আয়োজিত ক্লাস নবম দশম শ্রেণীর গণিতের সসীম ধারা অধ্যায়ের আমরা গত পর্বে 13.1 অর্থাৎ সমান্তর ধারা সম্পূর্ণ করেছি। আজকে ইনশাল্লাহ আমরা 13.2 গুণোত্তর ধারাটা আলোচনা শুরু করব। তো এই পর্বে আমি প্রথমত বেসিক আলোচনা করব। আসো আমরা ক্লাসটা শুরু করি। এখন আমি একটা গুণোত্তর ধারার উদাহরণ দেব। আমরা আগে পড়েছিলাম যে ধারা দুই প্রকার, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। তো আমাদের আজকের আলোচনার বিষয় হলো গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা প্রথমে আমি একটা উদাহরণ দিতে চাইতেছি। একটা উদাহরণ 2, 4, 8, 16, 32 প্লাস ডট ডট। এখানে প্রথম পদের মান হলো 2। আচ্ছা, প্রথমত আমরা একটা বিষয় একটু খেয়াল করব। যে কোনো একটা পদ, ধরো 32কে যদি আগের পদ দ্বারা আমরা ভাগ করি, 16 দ্বারা আমরা ভাগ করি, তাহলে কত আসতেছে দেখো 2। আবার 16কে তার আগের পদ দ্বারা আমরা ভাগ করি, আসতেছে কত 2। 8কে তার আগের পদ দ্বারা আমরা ভাগ করি, 4 দ্বারা ভাগ করলে আসতেছে 2। এইভাবে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে আমি একটা ধারা খাতায় লিখলাম, যে ধারাটার যে কোনো পদকে আগের পদ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই ভাগফল সমান আসতেছে, একই আসতেছে। তাহলে এই রকমের ধারাকে আমরা বলবো গুণোত্তর ধারা। তাহলে সংজ্ঞাটা আমরা কিভাবে সাজাতে পারি? সংজ্ঞাটা আমরা এইভাবে সাজাতে পারি যে কোনো দ্বারা যে কোনো পদ, আরেকটা কথা আমরা বলতে পারি, ধরো এই পদ তার পূর্বের পদ, যে কোনো পদ থেকে তার পূর্বের পদের অনুপাত সমান। এই যে ভাগ কিন্তু একটা অনুপাত, এটা কিন্তু একটা অনুপাত মিন করে। এই জন্য তোমাদের বইয়ের সংজ্ঞাটা এইভাবে দেওয়া আছে যে কোনো ধারার, তোমাদের বইয়ের সংজ্ঞাটা আমি আগে একটু দেখাই, তারপরে আমি একটু লিখে দিব। বইয়ের ভাষাটাও ঠিক আছে। কোনো ধারার যে কোনো পদ ও এর পূর্ববর্তী পদের অনুপাত সবসময় সমান হলে, অর্থাৎ যে কোনো পদকে এই পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে ভাগফল সর্বদা সমান পাওয়া গেলে, যেই ধারাটিকে ভাগফল সর্বদা সমান পাওয়া গেলে সেই ধারাটিকে গুণোত্তর ধারা বলে। এটাই কারেক্ট, এটাই ঠিক আছে। এবং এই ভাগফলকে সাধারণ অনুপাত বলে। আমি তাহলে খাতায় আর লিখতেছি না, এখান থেকে তোমরা একটু খেয়াল করো। আমি পড়তেছি, কোনো ধারার যে কোনো পদ ও এর পূর্ববর্তী পদের অনুপাত সমান হলে, অর্থাৎ যে কোনো পদকে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে ভাগ করে ভাগফল সর্বদা সমান পাওয়া গেলে সেই ধারাটিকে গুণোত্তর ধারা বলে এবং ভাগফলকে সাধারণ অনুপাত বলে। এখানে একটা উদাহরণ, ওই যে আমি যেটা দিলাম ওইটাই আছে। যাই হোক, আমি আরেকটু ক্লিয়ার করব। তাহলে কোনো ধারার যে কোনো পদ ও পূর্ববর্তী, তোমাদের পাঠ্য বইয়ের সংখ্যাটা সুন্দর করে দেওয়া আছে, কোনো ধারার যে কোনো পদ ও পূর্ববর্তী পদের অনুপাত সমান, অর্থাৎ যে কোনো পদকে আগের পদ দ্বারা ভাগ করলে যদি প্রতি ক্ষেত্রেই ভাগফল সমান হয় তাকে সমান্তর ধারা বলে। আর না হয় লিখেই দিই, কোনো ধারার যে কোনো পদ থেকে তার আগের পদ বা পূর্বের পদ, যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ করলে
যদি প্রতি ক্ষেত্রে ভাগফল সমান হয়, প্রতি ক্ষেত্রে ভাগফল সমান হয়, অর্থাৎ অনুপাত সমান হয়। অনুপাত, এগুলোকে আমরা একটা অনুপাত বলতে, যেমন আমরা এটাকে লিখতে পারবো 32 অনুপাত 16, এটা আর এটা কিন্তু এক কথা। অনুপাত সমান হয় তাকে গুণোত্তর ধারা বলে, তাকে গুণোত্তর ধারা বলে। তাহলে গুণোত্তর ধারা বলে। এবং এবার আমরা আসবো প্রকাশটা। এখন আসো আমরা লিখব গুণোত্তর ধারার। নর্মালি গুণোত্তর ধারাটা এরকম একটা ধারা লিখে গুণোত্তর ধারাকে প্রকাশ করা হয় a প্লাস ar প্লাস ar স্কোয়ার প্লাস ar কিউব প্লাস ডট ডট। এখানে এটা লেখার কারণ কি, আমাদের একটু আগের ধারাটাও আমরা ইচ্ছা করলে কিন্তু উপস্থাপন করতে পারি। 2 4 8 16 32 প্লাস ডট ডট। ওকে, এখন আমরা যেটা বলবো যে এটা একটা গুণোত্তর দ্বারা সাধারণ ফরম্যাট, যেখানে ধরো এ আর কে যদি এ দ্বারা ভাগ করি তাহলে আমার এ কাটা যায়, থাকে আর। আবার এ আর স্কোয়ারকে যদি এ আর দ্বারা ভাগ করি এ কাটা যায়, আর স্কোয়ার আর এ কাটা গেলে আরেকটা থাকে। তার মানে এটাই হলো আমার রেশিও। আর কেন লিখি আমরা? আর মানে হলো রেশিও, RATIO রেশিও। এটাকে আমরা বাংলাতে বলি অনুপাত। এবার আমরা মূল কথাটায় ফিরে আসি, যেটা আমি বলতে চাচ্ছি। গুণোত্তর ধারার প্রথম পদকে এ, সাধারণ অনুপাতকে, এই যে অনুপাত, যেমন 4কে আমি যদি 2 দ্বারা ভাগ করি আসতেছে 2, 8কে 4 দ্বারা ভাগ করলে আসতেছে 2। এগুলো হলো সাধারণ অনুপাত। যেহেতু অনুপাত সমান, এগুলোকে আমরা বলি সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত আর হলে আমরা এখন সূত্র লিখবো সরাসরি, হলে গুণোত্তর ধারার nতম পদ, গুণোত্তর ধারার nতম পদ। সরাসরি সূত্রটা ar টু দি পাওয়ার n-1, স্পষ্ট খেয়াল রাখতে হবে, ar টু দি পাওয়ার n-1। এবার সমষ্টির সূত্র আবার দুইটা। ধরো যে কোনো পদকে আগের পদ দ্বারা ভাগ করলে ভাগফল কখনো 1-এর সমান হইতে পারে, কখনো ভাগফল কখনো 1-এর থেকে বড় হইতে পারে, কখনো 1 থেকে ছোট হইতে পারে। তো এই জন্য সমষ্টির সূত্র আর এর মান 1-এর থেকে বড় হলে একটা, 1-এর থেকে ছোট হলে একটা। সেই জন্য আমরা লিখব গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। সূত্র কিন্তু দুইটা। সমষ্টিকে আমরা আগের মতো Sn দ্বারা প্রকাশ করব। সমষ্টি Sn ইকুয়াল টু তোমার a ইন্টু r টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1। এই একটা, যখন এখানে r এর থেকে 1-এর বিয়োগ, r এর মান 1-এর থেকে বড়, অথবা আরেকটা, দ্বিতীয়টার ব্যবহার কিন্তু কম, অথবা a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r, যদি r এর মান 1-এর থেকে ছোট হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তো এর মানটা যদি যেমন 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস 32, এখানে ধরো 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস 32,
এটা যদি একটা দ্বারা হয়, এখানে যে কোনো পদ বাইর করার জন্য আমরা এই n-তম পদের সূত্রটা ব্যবহার করব। আবার সমষ্টি ধারাটার যে কোনো প্রথম থেকে যে কোনো পদ পর্যন্ত সমষ্টি নির্ণয়ের জন্য আমরা এই পদটা বের করব। যেমন এখানে r এর মানটা কিন্তু 2, একের থেকে বড়, এই জন্য আমরা এই সমষ্টির এই সূত্রটা ব্যবহার করব। বিস্তারিত আমি আমাদের পরের পর্বে বলবো ইনশাআল্লাহ। ধরো একটা গুণোত্তর দ্বারা 5, 10, 20, 40 প্লাস চলবে। এখানে প্রথম পদ, এখানে এটা কিভাবে গুণোত্তর ধারা? কারণ হলো যে কোনো পদকে যদি আমি আগের পদ দ্বারা ভাগ করি, যে কোনো পদকে ধরো 10কে 5 দ্বারা ভাগ করলে 2, 20কে 10 দ্বারা ভাগ করলে 2, 40কে 20 দ্বারা ভাগ করলে 2, তার মানে প্রত্যেক ক্ষেত্রে অনুপাত সমান, অর্থাৎ এটা একটা এই গুণোত্তর দ্বারা, এতে কোনো সন্দেহ নেই। তো এখানে প্রথম পদ a ইকুয়াল টু আমি বলতে পারি 5, সাধারণ অনুপাত বা রেশিওকে আমরা r দ্বারা প্রকাশ করছিলাম, r ইজ ইকুয়াল টু 2। এখন আমাকে যদি বলা হয় এই ধারার 3টা পদের সমষ্টি, 3টা পদ নির্ণয় করো, তো অতএব এই ধারার আমরা n-তম পদের সূত্র পড়ছি, n-তম পদ a ইন্টু r টু দি পাওয়ার n-1, a ইন্টু r টু দি পাওয়ার n-1। তাহলে আমার যদি 3টা পদ নির্ণয় করতে বলে, 3তম পদ, 3তম পদ, তৃতীয় পদ, 3টা পদ না, 3তম পদ বা তৃতীয় পদ যদি আমাকে নির্ণয় করতে বলে, আমি কিভাবে নির্ণয় করব? এর মান আমার এখানে সরাসরি দেওয়া আছে 5, আর এর মান দেওয়া আছে 2, আর 3টা পদ মানে n এর মান 3, -1। তাহলে 5 ইন্টু 2, 3 থেকে 1 গেলে 2, তাহলে 5 ইন্টু 2 স্কয়ার মানে 4, তার মানে 4 5 20। দেখো এই যে 20, এই দেখো আমার এখানে তৃতীয় পদের মান 20, তার মানে কি আমরা যে সমষ্টি আর সূত্র আছে সেই সূত্র দিয়ে আমরা এটা ইজিলি বের করতে পারি। এখন কথা হলো, আমরা তো এমনিতেই গণনা দেখতে পারি এটা কত, দেখতেই 20, কিন্তু আসল কথা হলো যদি আমার এখানে আমাকে যদি এখন 50তম পদ বাইর করতে বলে তাহলে তো আমার এত ইজিলি বের করা যাবে না। তখন আমাদের সরাসরি আমরা সূত্রের সাহায্যে বের করতে পারবো 50, 100, 500, 5000তম পদ, মানে অনেক বড় পদ বা এখানে নাই উপস্থিত সেই পদও আমরা শুধু এইখানে এই যে n এর জায়গায় যে পদ বলবে সেই পদের মান বসাই দিব এই n এর জায়গায়, তাহলে আমাদের পদের সংখ্যা বের হয়ে যাবে। এখন আমরা আরেকটা উদাহরণ দিয়ে আমি দেখাবো সমষ্টির ব্যবহারটা। ধরো এটা দিয়ে আমরা সমষ্টিটা, প্রথম উদাহরণটা সমষ্টির সূত্র আমরা দুইটা বলছিলাম যে এখানে কিন্তু r এর মানটা এই 1-এর থেকে বড়। সমষ্টির বেলায়, সমষ্টি গুণোত্তর ধারার ক্ষেত্রে, সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই বিষয়টা একটু ফিল করতে হবে যে r এর মান 1-এর থেকে বড় না ছোট, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে সমষ্টি যদি এখানে নির্ণয় করি, সমষ্টি কয়টা পদের সমষ্টি নির্ণয় করব এটাও আমাদের একটা বিবেচ্য বিষয়। ধর আমরা 4টা পদের সমষ্টি নির্ণয় করব। এখানে এমনিতে 40 আর 20 60, 60 আর 10 70, 75, এখানে মোট আছে 75। আমরা দেখি কত নির্ণয় করা যায়। তাহলে সমষ্টি Sn, আমরা যে সূত্র পড়লাম a ইন্টু r টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r মাইনাস 1, এই হলো আমার সূত্রটা। এখন r এর মান যত আমরা শুধু অত বসিয়ে দিব। এর মান হলো এখানে 5 যথারীতি, r এর মান হলো কত দেখো 2, r এর মান হলো 2, n এর মান হলো আমরা কতগুলো পদের সমষ্টি আমরা নির্ণয় করব। ধরো প্রথম 3টি পদের সমষ্টি বা 4টি, প্রথম 4টি পদের সমষ্টি আমরা এখন নির্ণয় করব। তাহলে S4 এখানে না লিখি, S4 ইকুয়াল টু এর মান 5, আর এর মান হলো স্পষ্ট 2। এখন n এর মান হলো প্রথম 4টি পদ বা ইংলিশে লেখো 4টি পদের সমষ্টি। তাহলে 2 টু দি পাওয়ার 4 -1 ডিভাইডেড বাই আর এর মান হলো 2 -1, তাহলে 5 2 টু দি পাওয়ার 4 4 4 16 -1 ডিভাইড বাই 2, তাহলে 16 থেকে 1 গেলে 15, এখানে 2 থেকে 1 বিয়োগ করলে 1। তাহলে আমরা একটা বিষয় দেখতেছি,
2 থেকে 1 গেলে 1, আর এখানে 5 ইন্টু 16 থেকে 1 গেলে 15, নিচের একের আর কোনো দাম নাই, তাহলে এটা যদি 5 হয় 5 15 75। তার মানে কি প্রথম 4টি পদের সমষ্টি 75। দেখো এখানে কিন্তু তুমি এমনিতেই প্রথম 4টি পদের সমষ্টি 75 বের করতে পারো। এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে, তাহলে আমি তো এইভাবে যোগ করলে আমার সমষ্টিটা বের হয়, তাহলে আমার এসব সূত্র শেখার কি দরকার? আসলে এখানে তো আমরা 4টা পদের সমষ্টি নির্ণয় করছি, কিন্তু যখন আমাদেরকে বলবে 5000টা পদের সমষ্টি নির্ণয় করো, 100 পদের সমষ্টি নির্ণয় করো, বেশি না 50টা বললে আমরা পেঁচাই ফেলবো, তখন আমাদের একটাই রাস্তা, ভরসা হলো এই সূত্র। n এর মান 50 বসালে আমাদের 50টি পদের সমষ্টি বের হবে। এখন কখন আমরা আমাদের যে সমষ্টির সূত্র আরেকটা আছে Sn = a * 1 - r to the power n divided by 1 - r, কখন আমরা এটা ব্যবহার করব সেই আলোকে আমি একটু হালকা ধারণা দিই। যদি আমরা ধারাটা এরকম লিখি, ধরো উল্টা দিক থেকে একটা ধারা আমি লিখি, 50 25, 50-এর অর্ধেক হলো 25, তার অর্ধেক, এরকম লিখলে তো আবার প্যাচ লেগে যাইতেছে। ধরো আমি জোড় সংখ্যা দিয়ে লিখি, তাহলে বোঝাতে সুবিধা হবে। 150 25, 25কে তাহলে কত দিয়া, এখানে 50কে 100 দিয়া, যদি 50কে আমি যদি দেখো 50 ভাগ 100 থাকতেছে কত, হাফ। 50 বা 25 ভাগ 50 থাকতেছে কত, হাফ। তাহলে এবার এখানে আমি কত লিখতে হবে, হাফ থাকবে আমার কখন, যদি এখানে 25 ভাগ 50 হাফ, তাহলে ধরো এটা আমরা 12.5 6.25 এইভাবে আমার একটা ধারা। তাহলে এখানে একটা বিষয় স্পষ্ট দেখো, এখানে ধরো যে কোনো পদ 50 ভাগ আগের পদ 100 আসতেছে 0.5 মানে হাফ। খেয়াল করছো? তাহলে আমার r = 50 ভাগ 100 সমান হাফ। আবার 50কে তুমি 25কে 50 দ্বারা ভাগ করো, তাও হাফ। তার মানে আমি বুঝাইতে চাইতেছি যে r এর মান 1-এর থেকে ছোট, r এর মান 1-এর থেকে ছোট। আর যথারীতি এর মান এখানে 100, তাহলে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে r এর মান 1-এর থেকে ছোট হলে আমাদের সমষ্টি, আমরা যদি ধরো n এর মান 3টা পদের সমষ্টি বের করব, তাহলে S3 a * 1 - r to the power n divided by 1 - r, এর মান হলো আমার এই ক্ষেত্রে ধরো 100, 1 - r এর মান হলো হাফ। তাহলে এখানে ক্যালকুলেশন একটু ক্রিটিক্যাল আর কি, 3 এই সূত্রের বেলায়। তাহলে a * 1 - r, r এর মান হলো হাফ, r to the power n divided by 1 - r, r এর মান হলো কত, হাফ। তাহলে 100 1 - 1/2 কিউব হলো 27, আর 1-এর থেকে হাফ গেলে হাফ। তারপরে আমরা এটাকে যদি উল্টাইয়া দিই, গুণচিহ্ন দিলে 2 পড়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন আসতেছে 200 * 1 - 1/27, বা তোমরা আরও ফিনিশিং আনতে পারো। এ হলো আমার সমষ্টি সূত্রের দ্বিতীয় বিষয়টা। তো মোটামুটি আমরা এই পর্বে বেসিক আলোচনা কমপ্লিট করলাম। পরবর্তী পর্বে আমরা গাণিতিক বিষয় শুরু করব। আরেকটা কথা, আমি সমান্তর দ্বারা যখন আলোচনা করছিলাম তখন কিন্তু আমি 3টা সূত্র লিখে দিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি জানি না। ধরো 1 নম্বর সূত্র আমি আবার একটু স্মরণ করাই দিতেছি, স্বাভাবিক সংখ্যার সূত্র। স্বাভাবিক সংখ্যার n সংখ্যক, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হলো n * n + 1 / 2। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র
এটা দ্বিতীয়টা আসো, তাহলে এটার নাম দিলাম নাম্বার 1। দ্বিতীয়টা আসো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র। বর্গের সমষ্টির সূত্র, এই সূত্র আমাদের খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। n into n plus 1 into 2n plus 1 divided by 6, 2n plus 1 divided by 6। 3 নম্বরে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গহনের সমষ্টির সূত্র 1 কিউব, 2 কিউব, 3 কিউব প্লাস ডট ডট n কিউব। এটা হলো n into n plus 1 divided by 2 তার উপরে হোল স্কয়ার, মানে এটার বর্গ করলে এটা হয়ে যায়। অথবা আমরা এটাকে এভাবেও লিখতে পারি, ব্র্যাকেট উঠে ফেললে n স্কয়ার n প্লাস 1 হোল স্কয়ার ডিভাইড বাই 4। আমি আবার বলতেছি, এটা হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র, এটা হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র, এটা হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টির সূত্র। এই সূত্রগুলো ছাড়া আমরা অনেক অঙ্ক করতে পারবো না, অবশ্যই এই সূত্রগুলো আমাদের ভালোভাবে শিখতে হবে। আমি পরের পর্ব থেকে গাণিতিক প্রবলেম শুরু করব ইনশাআল্লাহ।